জালিয়াতি হচ্ছে ওর এডুকেশনের ডিগ্রিটা জাল। আচ্ছা, আবগারি দুর্নীতি, কয়লা দুর্নীতি আপনারা জানেন বিগত দিনে কয়লা, গরু, বালি পাচার এগুলো তো হয়েছে। রিসেন্ট করে যে দুর্নীতিটা হয়েছে যেটা সামনে আসেনি বা কিছু জায়গায় এসছে সেটা হচ্ছে আবগারি দুর্নীতি। আবগারি দুর্নীতিটা কিরকম? তো গর্ভজাত কংগ্রেসের ও কংগ্রেসটাকে ছারখার করে দিয়ে বেরিয়ে গেছিল, বেরিয়ে গিয়ে তৃণমূল করেছিল, কারণ কোনো আদর্শের ভিত্তিতে ও দল ছাড়িল, সেটা ইতিহাস। তো সে কংগ্রেসে যাচ্ছে, কংগ্রেস তাকে নেবে কি বর্জন করবে সেটা কংগ্রেসের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হয় বিশ্বাসঘাতকদের কোনো দলে নামা উচিত নয়। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। আজকে যে মামলাটা ছিল জাস্টিস কৌশিক চন্দ্র এজলাসে, সেই মামলাতে এতক্ষণ শুনানি চলছিল এবং শুনানির পরে যেটা ইন্টারিম জাজমেন্ট দেওয়া হলো, যেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে সন্ধ্যে 6টার মধ্যে তাকে সিআইডি দপ্তরে সশরীরে হাজিরা দিতে হবে। এক, আর 2 নম্বর, সিআইডিকে পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে যদি কোনো এক্সট্রিম স্টেপ নেওয়া হয় তো সেক্ষেত্রে সেটা কোর্টকে অবগত করে সেই এক্সট্রিম স্টেপ নিতে হবে। এটা হচ্ছে পরিষ্কার আজকের জাজমেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একরকম বিরুদ্ধেই গেল, কিন্তু বলা হয়েছে এক্সট্রিম স্টেপ নিলে কোর্টের অবগত করে সেই এক্সট্রিম স্টেপ নিতে হবে, এইটুকু বলা হয়েছে। এবং বলা হয়েছে যদি প্রমাণ থাকে তাহলে সিআইডির তরফ থেকে যে সমস্ত প্রমাণ সিআইডির হাতে আছে সেই প্রমাণ কোর্টের নজরে আনতে হবে এবং নজরে এনে 2 সপ্তাহের মধ্যে নেক্সট রিপোর্ট সিআইডিকে দিতে হবে। বেসিক্যালি যে কেসটা ফাইল হয়েছে বা যে কেসটা আলোচিত হচ্ছে সেটা হচ্ছে বিধানসভা সই জাল নিয়ে। ওর এগেনস্টে একাধিক জালিয়াতির অভিযোগ আছে। প্রথম কথা, সবথেকে বড় জালিয়াতি হচ্ছে ওর এডুকেশনের ডিগ্রিটা জাল। আচ্ছা, আবগারি দুর্নীতি, কয়লা দুর্নীতি আপনারা জানেন বিগত দিনে কয়লা, গরু, বালি পাচার এগুলো তো হয়েছে। রিসেন্ট করে যে দুর্নীতিটা হয়েছে যেটা সামনে আসেনি বা কিছু জায়গায় এসছে সেটা হচ্ছে আবগারি দুর্নীতি। আবগারি দুর্নীতিটা কীরকম? প্রত্যেকটা বিদেশি মদের বোতল থেকে 3 টাকা করে এবং প্রত্যেকটা দেশি মদের বোতল থেকে 6 টাকা করে তোলা হতো বা কাটমানি নেওয়া হতো। এবং যে 25টা বিগত সরকারের আমলে, মানে 2021 থেকে 2021-এর পূর্ববর্তী সময় থেকে, মানে 2011 থেকে, ঠিক আছে, যে সরকারটা তৃণমূলের ফার্স্ট স্টেপের সরকার বা সেকেন্ড স্টেজের যে গভর্নমেন্টে যে 25টা সংস্থার মধ্য দিয়ে এফএল শপের লাইসেন্স যারা নিতে চান বা নিতে চাইছিলেন তারা নিতেন, 2021 থেকে 2026-এর সময়কালে সেই 25টা সংস্থাকে সরিয়ে দেওয়া হলো এবং সরিয়ে দিয়ে রাজ্য সরকার একটা নিজস্ব সংস্থা করলো, যেটা কিনা তার সেই সংস্থার মাধ্যমে সেই এফএল শপের লাইসেন্স দেবে। এফএল শপ বলুন বা আরসিবি মানে রেস্টুরেন্ট কাম বার বা এফএল শপ, অন শপ অফ শপ, এই লাইসেন্সটা দেবে। এফএল শপ কেউ নিতে চান তাহলে, নতুন বা খুলতে যান তাহলে তাকে মিনিমাম কিছু না হলেও 11 লাখ টাকার মতো গভর্নমেন্ট ফিস ভরতে হচ্ছে। তাহলে 11 লাখ টাকা গভর্নমেন্ট ফিস প্লাস ডিপার্টমেন্টাল ফিস তার ডবল ধরে নিন, না হলে ওই ডবলটা না দিলেই 11 লাখ টাকা ভরেও আপনি অনুমোদন পাবেন। সেই সংস্থার মাথার যে লোক তারা ওই টাকা তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে ক্যামাক স্ট্রিটে পৌঁছতো এবং সেটা যেগুলো আমি বলছি সবকটাই অন রেকর্ডেড, কোর্টে সেগুলো দেওয়া হয়েছে অলরেডি। তো প্লাস এই পারমিশন নেওয়া হলে, এবার পারমিশন নেওয়ার পরে যখন তারা লিকুইড মেটেরিয়াল তুলছে দোকান থেকে বা দোকানের লোকেরা, সেই ফ্যাক্টরি থেকে মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট, এফএল শপের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে যখন মালটা বাজারে আসছে তখন প্রত্যেকটা বোতলের পিছনে বা প্রত্যেকটা বোতল পিছু 3 টাকা করে কাটমানি নেওয়া হতো। এবং যেটা মানে দেশি কান্ট্রি লিকার সেটা হচ্ছে 6 টাকা করে নেওয়া হতো, কারণ সেই যে 6 টাকা নেওয়া হচ্ছে এটাই কান্ট্রি লিকারটা হচ্ছে পশ্চিমবঙ্গে বেআইনি, কিন্তু কিছু ক্ষেত্রে কিছু এফএল শপের লোকেরা চালাতেন। তো সেই জায়গায় বেআইনি জিনিস আইনি জায়গায় চালানোর জন্য সেই আইনের তোলা দিতে হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারণ 21 থেকে 26-এর যে সময়কালটা, সেই সময়কালে সরকার নবান্ন থেকে পরিচালনা কিন্তু হতো না, সেটা পরিচালনা হতো ক্যামাক স্ট্রিটের অফিস থেকে। এবং পুলিশের হেড অফিস লালবাজার বা ভবানী ভবন ছিল না, সেটা কাগজে কলমে থাকলো প্যারালাল গভর্নমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলতো এবং সেটা আজকে প্রমাণিত সত্য। এই টোটাল নেক্সাসটা ওই ক্যামাক স্ট্রিটের অফিস থেকে চলতো এবং সমস্ত কাটমানি ওইখানে দেওয়া হতো। একদম, সেটা 21শে জুনের মধ্যে সম্ভবত, যতদূর আমি জানি 21শে জুনের মধ্যে গতকাল সেই নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের পুলিশের কাছে নোটিশ এসছে এবং ত্রিপুরার ফোর্সের তরফ থেকে 2জন কনস্টেবল এসেছিলেন এবং আসার পর লোকাল থানা মানে ভবানীপুর পিএস থেকে গিয়ে তার বাড়িতে নোটিশটা সার্ভ করা হয়েছে। তো 21শে জুনের মধ্যে তাকে ত্রিপুরা কোর্টে যেতে হবে। কোর্টের সমন আছে, যদি কন্টেম অফ কোর্ট হয় তার এগেনস্টে ওয়ারেন্ট হবে, 3বার সমন দেবে, 3বার বা 2বার সমন দেবে। 68-এর সমন অলরেডি কালকে সার্ভড হয়েছে, একটা 68-এর সমন সার্ভড হয়েছে, ফেল হলে ওয়ারেন্ট হবে। দেখুন, ও তো গর্ভজাত কংগ্রেসের,
ও কংগ্রেসটাকে ছাড়খাড় করে দিয়ে বেরিয়ে গিয়ে তৃণমূল করেছিল, কারণ কোনো আদর্শের ভিত্তিতে ও দল ছাড়েনি। সোমেন মিত্রকে সরিয়ে ও বসতে চেয়েছিল, ওকে দেওয়া হয়নি বলে সেই ইগোর জন্য ও দল ছেড়ে তৃণমূল করেছিল। তাহলে কংগ্রেসকে ছাড়খাড় করে দিয়ে এবং রাজীব গান্ধীর চিতাভস্ম নিয়ে যে সেন্টিমেন্টাল ভোটে প্রথম এমপি হয়ে লোকসভায় যায়, এবং লোকসভায় যাওয়ার পর সে ফাইল ছুঁড়ে তৎকালীন স্পিকার সোমনাথ চ্যাটার্জির মুখের ওপর ফাইল ছুঁড়ে দিয়েছিল, সেটা ইতিহাস। তো সে কংগ্রেসে যাচ্ছে, কংগ্রেস তাকে নেবে কি বর্জন করবে সেটা কংগ্রেসের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হয় বিশ্বাসঘাতকদের কোনো দলে নামা উচিত নয়। ওনার দৃষ্টিভঙ্গি সেটাই, কিন্তু ওনার দৃষ্টিভঙ্গি সেটা হলে বাস্তবায়ন হবে না, কারণ কংগ্রেসে যোগদান করেও উনি পিঠ বাঁচাতে পারবে না, কারণ ওনার বিরুদ্ধে ভুরি অভিযোগ, ভুরি তথ্য আছে, যেই তথ্যের ভিত্তিতে ওনাকে আজীবন কারাবাসের জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে, ওনাকে এবং ওনার ভাইবোকে। ওনার এগেনস্টে যে ইউএপিএ অ্যাক্টে দুটো এফআইআর হয়, একটা হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা হয়, এবং আরেকটা যেটা করেন ওটা উনিই করেন, শিলিগুড়ি বার কাউন্সিলের বার অ্যাসোসিয়েশনের মেম্বার আমাদের বন্ধু আইনজীবী উনি করেছেন, যেটা ইউএপিএ অ্যাক্টে, যেটা ওই হাদিস মৃত্যুর উত্থাপন করেছিলেন, বা হাদিস মৃত্যু কেন্দ্র করে, মানে ওই বক্তব্য বা ওই তথ্যকে উত্থাপন করার ফলে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র বাংলাদেশে একটা টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কিন্তু সেটা জনাব তারেক রহমান মহাশয় খুব দক্ষতার সাথে সেটাকে কন্ট্রোল করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি মানে একটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি এবং রায়াট অ্যাক্টিভিটি করার জন্য তার এগেনস্টে ইউএপি অ্যাক্টে অলরেডি এফআইআর রেজিস্টার শিলিগুড়ি সাইবার ক্রাইম পিএসে। তো শিলিগুড়ি সাইবার ক্রাইম পিএসে যখন সেটা রেজিস্টার হচ্ছে, তার এগেনস্টে তাকে নোটিশ সার্ভ করা হবে, যেটা প্রসিডিওর 35 অফ বিএনএসএস অ্যাক্টে ওনাকে নোটিশ সার্ভ করা হবে, এবং ওনাকে সেটা সশরীরে হাজিরা দিতে হবে, এবং সশরীরে হাজিরা না দিলে যেটা করতে হয় বা যা করার দরকার পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা পুলিশ তাই করবে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।